অন্যদিকে আদনান সাদা ও গোল্ডেন মিক্সড রঙের শেরওয়ানি পরে বরের সাজে সেজেছে। বরের সাজে তাকে অসাধারণ সুন্দর লাগছে। রুহি তার সাথে ম্যাচিং করে সাদা ও গোল্ডেন মিক্সড রঙের লেহেঙ্গা পরেছে। তাকে ব্রাইডাল সাজে অসাধারণ সুন্দরী লাগছে। আরিয়ান ও রিদিতার মতো এই যুগলকেও সবার কাছে অসাধারণ লাগছে। জমকালো সাজে সাজানো একটা স্টেজ পাশাপাশি বসেছে আরিয়ান আর রিদিতা। অন্য একটা স্টেজে পাশাপাশি বসেছে আদনান আর রুহি। দুই যুগলকে একসাথে দেখলে মনে হবে দুই ভাই আর দুই বোনের বিয়ে হচ্ছে একসাথে। আরিয়ান আর আদনানকে দুই ভাইয়ের মতো লাগছে এবং রিদিতা আর রুহিকে দুই বোনের মতো লাগছে। জমজমাট এবং আকর্ষণীয় চোখ ধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো দুই জোড়া কাপলের বিয়ে। তিন কবুল বলার মধ্য দিয়ে আজীবনের জন্য একে অপরের সাথে স্থায়ী এবং পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুই জোড়া কপোত-কপোতি। আজ পূর্ণতা পেল আরিয়ান আর হৃদিতার ভালোবাসা। আদনান আর রুহির ভালোবাসাও পূর্ণতা পেল। শুরু হলো তাদের জীবনের ভালোবাসাময় নতুন অধ্যায়। বিয়ের পরে বাসর ঘরে ঢোকার সময় আরিয়ানের বন্ধুরা আরিয়ান আর আদনানের গেট আটকে দাঁড়িয়ে রয়েছে। ওদের এক কথা, গেটে টাকা, তারপর বাসর ঘরে ঢোকার অনুমতি। আরিয়ান আর আদনান ওদেরকে অনেক টাকা দিয়েছে, কিন্তু ওদের ডিমান্ড যেন শেষই হচ্ছে না। তাই ওরা দুজনও প্ল্যান করলো কিভাবে টাকা বাঁচিয়ে বাসর ঘরে ঢোকা যায়। প্ল্যান মোতাবেক দুজন লুকিয়ে লুকিয়ে নিজেদের বউদের আগেই ঘরে ঢুকে বসে রইল। হৃদিতা আর রুহিকে সময় দিতে গিয়ে আরিয়ান আর আদনানকে তখন সবাই ভুলে গিয়েছিল। সেই সুযোগে ওরা আগে ভাগেই রুমে ঢুকে পড়ে। যখন হৃদিতা আর রুহি রুমে গেল তখন ওরা আলমারির পেছনে লুকিয়েছিল। পাশাপাশি রুম দেওয়া হয়েছিল আরিয়ান আর আদনানের বাসর ঘরের জন্য। হৃদিতা আর রুহি নিজেদের স্বামীর অপেক্ষায় ফুলশয্যার বিছানায় বসে রইল। এদিকে আরিয়ানের বন্ধুরা ভাগ করে অপেক্ষা করতে লাগলো আরিয়ান আর আদনানের রুমের দরজার সামনে। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 3 ঘন্টা পেরিয়ে যায়, ওরা কেউ আসে না। সবাই বেশ অবাক হয়ে ভাবতে থাকে ব্যাপারটা কি। এরপরে সবাই অনেক খোঁজাখুঁজি করতে লাগলো ওদের দুজনকে। ওরা দুজন অনেকক্ষণ আগেই দরজা লাগিয়ে দিয়েছে ভেতর থেকে। রিতা আর রুহি তো পুরো অবাক, ওদের জামাইগুলো এত চালাক। আর ওইদিকে আরিয়ানের বন্ধুরা যখন ওদের চালাকি টের পেল তখন সবাই মিলে দরজার ধাক্কা ধাক্কি করতে লাগলো। কিন্তু আর কোনো কিছুতেই যখন কাজ হলো না তখন দরজার বাইরে বসেই এক একটা ঘুমে ঢলে পড়ল। জ্যোৎস্নার আলোকিত রাতের কালো আকাশ, অজস্র তারার মেলা সেখানে। হাজারো তারাদের মধ্যে স্বর্গের বুক ভাসিয়ে ফুটে রয়েছে শুভ্র পূর্ণাঙ্গ চাঁদ। খোলা জানালা গলে তার শুভ্র ও স্নিগ্ধ কিরণ ঠেকিয়ে ঘরে ভেসে আসছে। মাতাল ও শীতল হাওয়ায় যেন আজ খুশিতে মেতে উঠেছে। জানালার পর্দা জোড়া থরথর করে বারবার কাঁপছে। শীতল সমীরণ আর মায়াবী জ্যোৎস্নার আলোয় এক অপরূপ পরিবেশ সৃষ্টি হয়েছে। গোলাপ, বেলি, রজনীগন্ধা, গ্লাডিওলাস আর হাসনা হেনা ফুল দিয়ে সাজানো হয়েছে আরিয়ান হৃদিতার বাসর ঘর। ফুলের তীব্র সুঘ্রাণে চারপাশ মোমো করছে। অসংখ্য তাজা ও সুগন্ধি ফুল দিয়ে মোড়ানো বিছানার মধ্যখানে বধূবেশে লাল টকটকে লেহেঙ্গা পরে এবং মাথায় লাল রঙের ফিনফিনে দোপাট্টার ঘোমটা দিয়ে বসে আছে হৃদিতা। পুরো বিছানা জুড়ে তার লাল লেহেঙ্গা ছড়িয়ে আছে। লাজে রাঙ্গা ফর্সা মায়াবী মুখ তার। আরিয়ান নীরবে নির্ভীতে হৃদিতার দিকে এগিয়ে আসতে আসতে মুগ্ধ ও পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রিয়তমা প্রেয়সীর পানে। আবেশে তার দেহ মন ভালোবাসাময় শিহরণে ভেসে যাচ্ছে। আবারও নতুন করে নতুনভাবে সে প্রেমে পড়ে যাচ্ছে হৃদিতার। এই মুগ্ধতার রেশ যেন কখনোই কাটবার নয়।
ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো আরিয়ান। কয়েক পলক তার প্রিয়তমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে তার ঘোমটা উঠালো। রিদিতা তখনও মাথা নিচু করে রয়েছে, অথচ লজ্জায় আর অন্যরকম শিহরণে তার চোখ মুখ লালচে রাঙ্গা হয়ে গিয়েছে। আরিয়ান মুচকি হেসে তার চিবুক ধরে মুখ উঠালো। রিদিতা চোখ বন্ধ করে আছে। আরিয়ান আলতো ও কোমল কণ্ঠে বলল, আজ চোখ খুলবে না বউ? রিদিতা নিশ্চুপ। তবে আরিয়ানের মুখে বউ ডাকটা শুনে তার বুকে উথাল পাথাল ঝড় শুরু হয়ে গেছে। প্রচণ্ড ভালো লাগায় দেহ মন শিউরে উঠছে বারবার। তার নিঃশ্বাস ক্রমান্বয়ে বেড়ে চলছে। আরিয়ান তার আরও কিছুটা কাছে গিয়ে দু হাতে আলতোভাবে তার মুখখানি ধরল। রিতা এবার আর চোখ বন্ধ করে থাকতে পারল না। স্নিগ্ধ ও মায়াবী দৃষ্টি তুলে আরিয়ানের দিকে তাকালো। আজ তার স্বপ্নের পুরুষকে সত্যি অন্যরকম সুন্দর লাগছে। হৃৎস্পন্দন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলেছে তার। অপরদিকে আরিয়ানও একই অবস্থা। নিজের প্রেয়সীকে আজ নিজের একান্তই আপন এবং বউরূপে দেখে তার হৃৎস্পন্দন যেন থেমে যাওয়ার জোগাল হয়েছে। আরিয়ান হৃদিতার পানে মুগ্ধ নেশালো দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রচণ্ড আবেগী কণ্ঠ নিয়ে বলতে লাগলো, তোমাকে পেয়ে আজ আমি পূর্ণ হলাম প্রিয়তমা। তুমি না আমি ছিলাম এক নিশ্চল মরুভূমির মতো। সেখানে ছিল না কোনো প্রাণ, না ছিল কোনো অনুভূতি, ছিল কেবল একরোজ যন্ত্রণাময় অনুভূতি। পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছিলাম সেই হৃদয়। তুমি আমার সেই পাথর হৃদয়ে ভালোবাসা ফুল ফুটিয়েছ, সীমাহীন ভালোবাসা আবেগের জন্ম দিয়েছ। তোমার জন্য আমার হৃদয়ে জন্ম নিয়েছে সীমাহীন ভালোবাসা, অপরিসীম আবেগ ও মায়া। আর এই সীমাহীন নিঃস্বার্থ ভালোবাসা, আবেগ ও মায়া কেবল তোমারই জন্য। কথা দিচ্ছে জীবনের অন্তিম দিন, অন্তিম মুহূর্ত আর অন্তিম নিঃশ্বাস পর্যন্ত আমার হৃদয় মন শুধুমাত্র তোমাকে ভালোবেসে যাবে। পরম করুণাময়ের কাছে মনে প্রাণে আমি শুধু একটাই প্রার্থনা করি, মৃত্যুর পরেও অনন্তকালের মহাজীবনে আমি যেন শুধু তোমাকে পাই, শুধু তোমাকে। হৃদিতার চোখে অজস্র অশ্রুকণা এসে ভিড় করল। অশ্রুসিক্ত নয়নে সে আরিয়ানের দিকে তাকিয়ে তীব্র আবেগ ও ভালোবাসা নিয়ে বলতে লাগলো, তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসার পুরুষ। তুমি হীরা, আমি ছিলাম অপূর্ণা। তুমি আসার আগে আমার জীবন ছিল অপ্রাপ্তিময়, খা খা মরুভূমির মতো প্রাণহীন, নির্জীব ছিল। সেখানে ছিল সীমাহীন শূন্যতা, যেখানে থেকে তুমি আমার জীবনে এলে। তোমাকে আমি আমার মতো করেই কাছে পেলাম। তখন থেকেই আমার জীবন নতুন ছন্দে, নতুন উদ্দীপনায় পরিপূর্ণভাবে সেজে উঠেছিল। আজ আমি তোমায় সম্পূর্ণভাবে নিজের করে পেয়ে আমি পরিপূর্ণ তৃপ্ত হলাম। আমার ভালোবাসা সার্থক হলো। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে দেওয়ার জন্যে। শুনে রাখো আরিয়ান, এই মন তোমাকেই ভালোবেসেছিল, তোমাকেই ভালোবাসে, আর চিরকাল তোমাকেই ভালোবেসে যাবে। জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হৃদয় শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাবে। কিন্তু আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করি, তিনি যেন পরকালেও তোমাকেই আমার জীবন সঙ্গী হিসেবে দিয়ে দেন। আরিয়ান শক্ত করে নিজের প্রেয়সীকে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই সে কোথাও পালিয়ে যাবে। তারপর মুখ তুলে তাকিয়ে হৃদিতার কোমর জড়িয়ে ধরে তারকে কাছে টেনে এনে তার দু গাল চেপে ধরে হৃদিতার গোলাপি পাতলা ও নরম অধর যুগলে নিজের অধর জোড়া স্পর্শ করলো। আরিয়ানের উষ্ণ আলিঙ্গনে হৃদিতা যেন শক্ত জমাট হয়ে গেল। দেহের প্রতিটি রন্ধে রন্ধে তার তীব্র অনুভূতির ফোয়ারা বইতে লাগলো। এভাবে কেটে গেল কয়েক মুহূর্ত। এক সময় হৃদিতাও আরিয়ানকে আলিঙ্গন করতে লাগলো। দুজনের ঘন নিঃশ্বাস নিস্তব্ধ রাত্রিতে মিলে মিশে একাকার হয়ে গেল। এক সময় আরিয়ান হৃদিতার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই হঠাৎ করে হৃদিতার লেহেঙ্গা গুটিয়ে বিছানা ছেড়ে দৌড়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। তার ঘন নিঃশ্বাস হাঁপড়ের মতো ওঠানামা করছে। সারা শরীর জুড়ে অদ্ভুত অনুভূতিগুলো দোল দিয়ে যাচ্ছে। শীতের শীতল বাতাস চারিদিকে তীব্রভাবে বয়ে চলেছে, অথচ হৃদিতার গরম নিঃশ্বাস যেন সেগুলোর থেকেও তীব্র হয়ে উঠেছে। হঠাৎ পেছন থেকে আরিয়ান হৃদিতার নাভি বরাবর উন্মুক্ত হয়ে যাওয়া ফর্সা কোমল মেথিন পেট ও কোমর দুই হাতে কিছুটা শক্ত
শক্তভাবে চেপে ধরল। তার চুলে, গলায় ও ঘাড়ে নিজের মুখ নাক ডোবালো। হৃদিতা থরথর করে কাঁপতে লাগলো। এই প্রথম আরিয়ানের এত গভীর স্পর্শ অনুভব করছে সে। ধীরে ধীরে আরিয়ানের ছোঁয়া ও স্পর্শগুলো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সেটা সহ্য করতে না পেরে হৃদিতা চলে যেতে নিলেই আরিয়ান হ্যাঁচকা টান দিয়ে তাকে তার বুকের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নিল। চাঁদের রূপালির আলোয় হৃদিতা আরিয়ানের নেশাক্ত দৃষ্টির পানে তাকিয়ে থমকে গেল। ঘোর লাগানো নেশালো দৃষ্টি হেনে আরিয়ান হৃদিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিয়ে পলকহীনভাবে দেখছে। আরিয়ান পুনরায় হৃদিতার গলায় এবং বুকের উন্মুক্তর উপরের অংশে মুখ ডুবিয়ে দিল। সেখানে অজস্র চুম্বন করতে লাগলো। ছোট্ট করে একটা লাভ বাইট এঁকে দিল হৃদিতার গলার একাংশে। হৃদিতা মৃদু আর্তনাদ করে উঠল। কম্পিত হৃদিতাকে কিছুটা স্থিরতা দিতে তার মুখের দিকে তাকাতেই হঠাৎ আরিয়ানের দৃষ্টি গেল হৃদিতার থরথর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়ার দিকে। সেই সাথে তার ঠোঁটের নিচে ডান পাশের থাকা লালচে তিলটার দিকে। হৃদিতা চোখ বন্ধ করে জড়ানো কণ্ঠে বলল, তোমার কেমন অনুভূতি হচ্ছে আরিয়ান? আমি তোমার তীব্র স্পর্শগুলো সহ্য করতে পারছি না। আরিয়ান বাঁকা হেসে বলল, আমার এইটুকু স্পর্শ তুমি সহ্য করতে পারছো না হৃদয়? যখন তোমাকে পরিপূর্ণভাবে আমার করে নেব তখন কি করবে? হৃদিতা চট করে চোখ খুলে নাক ফুলিয়ে কপট রাগ দেখিয়ে বলল। তুমি কিন্তু আবার অসভ্য হয়ে যাচ্ছ আরিয়ান। আরিয়ান হেসে হৃদিতার গোলাপি ও পাতলা ঠোঁট জোড়ায় নিজের আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে মৃদু মিহি কণ্ঠে বলতে লাগলো, বউয়ের কাছে অসভ্য হবো না তো কার কাছে অসভ্য হব? তোমাকে পরিপূর্ণভাবে আমল করে পাওয়ার জন্য এতদিন অনেক অপেক্ষা করেছে। এখন যখন পেয়েছে তাহলে কিসের হতে দূরত্ব থাকবে? আর আমি কিন্তু তোমায় একদিন বলেছিলাম বিয়ের পরে কিন্তু তুমি আমার কাছে একটুও ছাড় পাবে না। সো উইদাউট এনি টকিং এখন আমাকে আমার কাজ করতে দাও। বলে হৃদিতার লালচে তিলটাতে একটা গভীর চুমু করল সে। তারপর তার ঠোঁটের মাঝে পুনরায় নিজের ঠোঁট ডুবিয়ে দিল আরিয়ান। সেই সাথে হৃদিতার সারা দেহ জুড়ে চলতে থাকলো তার দু হাতের অবাধ্য বিচরণ। তার পাগল করা প্রতিটি স্পর্শ ও আলিঙ্গন ক্ষণে ক্ষণে হৃদিতাকে প্রচণ্ডভাবে শিহরিত করে তুলছে। প্রথমে লজ্জা ও অস্বস্তিতে ডুবে গেলেও পরক্ষণেই হৃদিতাও নিজের প্রিয় পুরুষের স্পর্শগুলোর সাথে তালে তালে তাল মেলাতে লাগলো। পরম ভালোবাসায় স্পর্শে একে অপরের উষ্ণ আলিঙ্গন করতে লাগলো। নিস্তব্ধ রাত্রির সাথে সাথে দুই যুগলবন্দি ভারী নিঃশ্বাস ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলল। এক সময় আরিয়ান হৃদিতাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। দুজনার মুগ্ধ দৃষ্টি একে অপরের দিকে নিবদ্ধ করা। বিছানায় হৃদিতাকে শুইয়ে দিয়ে তার দুই হাত চেপে ধরল আরিয়ান। তার দুই আঙ্গুলের ভাঁজে মোলায়েমভাবে নিজের আঙ্গুলগুলো গুঁজে দিল। নিজের ভালোবাসার প্রতিটি স্পর্শ বুলিয়ে দিতে লাগলো হৃদিতার সর্বাঙ্গে। হৃদিতা আরিয়ানের উন্মুক্ত থাকা ফর্সা বলিষ্ঠ পিঠ এবং সিল্কি চুলগুলো শক্ত হাতে জড়িয়ে ধরে রইল। এই মুহূর্তে গভীরভাবে নিবদ্ধ হয়ে আছে সে। দুজনের ঘন নিঃশ্বাস এবং হৃদস্পন্দনের শব্দ ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্র হয়ে উঠছে। হৃদিতার সম্পূর্ণ দেহ পুরোপুরিভাবে আরিয়ানের দেহের আড়ালে ঢেকে রয়েছে। দুই দেহ দুটি মনের পরিপূর্ণ ও পবিত্র মিলনের মাধ্যমে দুজন ভালোবাসার যুগলবন্দি হারিয়ে গেল গভীর এক নেশাক্ত ভালোবাসার জগতে। পূর্ণিমার আলোয় আলোকিত রুমের চারপাশ ফুলের তীব্র সুগন্ধে সুরভিত হয়ে মোমো করছে। অসংখ্য সুগন্ধি ফুল দিয়ে সাজানো ফুলসজ্জার বিছানায় মাথায় সাদা ও ফিনফিনে দোপাট্টা টেনে নিয়ে সলজ্জা মুখে বসে আছে রুহি। আদনান তার ঠিক সামনে বসে রয়েছে। সে বহুক্ষণ যাবৎ রুহিকে মুগ্ধ দৃষ্টিতে নিমগ্ন চিত্তে অবলোকন করে যাচ্ছে। আদনান রুহির দোপাট্টা উঠিয়ে দিতে তার চিবুক ধরে তার মুখখানা উঠালো। তারপর অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, মাশাল্লাহ, আমার বউটাকে একদম পরীর মতো সুন্দর লাগছে।
আদনানের মুখ থেকে প্রথমবারের মতো বউ ডাক শোনার পরে রুহির অন্তরাত্মা কেঁপে উঠল। সাথে সাথে একটা খুশির আভা ছড়িয়ে পড়ল তার পুরো দেহ ও মন। সে উঠে গিয়ে আদনানকে সালাম করতে নিলে আদনান তাকে বুকে জড়িয়ে নিল। তার কপালে প্রগাঢ় একটা চুম্বন করলো সে। তারপর রুহির হাতে পরিয়ে দিল সুন্দর কারুকার্যকারী একটা হীরের আংটি। আরিয়ান আর রিদিতার মতো তাদের এঙ্গেজমেন্ট হয়নি, তাই রুহিকে আদনানের আংটি পরানো হয়নি। আদনান সেই সম্পূর্ণ কাজটা রুহির প্রতি উপহার স্বরূপ আজকে আদনান করে নিল। রুহির দিকে সম্মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আদনান বলতে লাগলো, তোমাকে কাছে পেয়ে আমার জীবন ধন্য হলো রুহি। তুমি না আসলে সত্যিকারের ভালোবাসা মানে কি আমি হয়তো কখনো বুঝতে পারতাম না। তুমি আমার রুক্ষ ও রক্ষ হৃদয় জুড়ে ভালোবাসার বীজ রোপণ করে সেটা শীতল আবেশে ভরিয়ে দিয়েছ। আমার ছন্দহীন ভালোবাসা হারা জীবনে ভালোবাসার জোয়ার বয়ে এনেছ। আমার জীবনে আসল ভালোবাসা হয়ে ধরা দেওয়ার জন্য, আমার অর্ধাঙ্গিনী হয়ে সঁপে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রুহি। মহান আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার জীবনসঙ্গী হিসাবে দেওয়ার জন্য। আমি ইহকাল ও পরকাল দুই জীবনে শুধুমাত্র তোমাকে আমার একান্ত আপন করে চাই। রুহি পা দুটো উঁচু করে আদনানের কপালে নিজের ভালোবাসার পরশ বুলিয়ে দিল। তারপর তার চোখে চোখ রেখে মায়াবী কণ্ঠে বলতে লাগলো, আমার জীবনে প্রথম ভালোবাসার পুরুষ তুমি। তুমি না আসলে সত্যিকারের ভালোবাসা কি সেটা হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না। তুমি আমাকে ভালোবাসার পবিত্রতম অনুভূতির সাথে পরিচয় করে দিয়েছো। আমার ভালোবাসাহীন একঘেয়ে জীবনে ভালোবাসার পবিত্র ফুল ফুটিয়েছো। একজন উত্তম প্রেমিকের মতো আমাকে ভালোবেসে দিয়েছো। নিজেকে আমার স্বামী রূপে উপহার দিয়েছো। এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আদনান। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি তোমার মতো একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে দেওয়ার জন্য। আমি শুধু ইহকাল না, পরকালেও অনন্তকাল তোমাকেই অমর সঙ্গী হিসেবে চাই আদনান। আদনান রুহিকে নিজের বুকের সাথে পিষে ফেলে আবেশী কণ্ঠে বলতে লাগলো, আমি তোমায় ভীষণ ভালোবাসি রুহি। আমিও প্রচণ্ড ভালোবাসি তোমাকে আদনান। আদনান এবার দুষ্টুমি কণ্ঠে বলল, এবার নিজেকে পরিপূর্ণভাবে আমার করে দাও মিসেস আদনান শারিয়ার। রুহি প্রথমে আদনানের কথাটা বুঝতে না পারলেও পরে যখন বুঝতে পারল তখন লজ্জায় আর সংকোচে তাকে ঘিরে ধরল। কিন্তু তার আগেই আদনান রুহিকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে তার গোলাপি ও পাতলা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। এরপর ধীরে ধীরে তার চুল, গলা, ঘাড় এবং সর্বাঙ্গ জুড়ে আদনানের অবাধ্য বিচরণ চলতে লাগলো। রুহি কিছু বলার বা করার পরিস্থিতি ছিল না। প্রচণ্ড শিহরিত হয়ে একরাশ অনুভূতির সাগরে ধীরে ধীরে ডুবে যেতে লাগলো সে। এদিকে আদনান যেন পুরোপুরি মাতাল হয়ে গেছে। অদ্ভুত নেশায় রুহির সমস্ত শরীরে তার ভালোবাসার পরশ বুলিয়ে দিতে লাগলো সে। রোমাঞ্চিত সব ভালোবাসার অনুভূতি তার দেহ মনকে ঘিরে ধরে রেখেছে। নিস্তব্ধ রাত্রি ধীরে ধীরে গভীর থেকে গভীরতর অন্ধকারের দিকে বয়ে যেতে লাগলো। একটা সময় দুজন দুজনকে পরিপূর্ণভাবে সঁপে দিল। দুজনের ভালোবাসাময় আলিঙ্গনে স্নিগ্ধ রাত হয়ে উঠল অন্যান্য অসাধারণ। আদনানের উন্মুক্ত বুকে নিশ্চিন্ত মনে শুয়ে আছে রুহি, যেন এখানে তার চির শান্তি আর ভরসার জায়গা। হঠাৎ রুহি একটা অপ্রত্যাশিত কথা বলে ফেলল। কথাটা বলা তার উচিত হয়েছে কিনা সে জানে না, কিন্তু তবুও আজকের এই পবিত্র মিলনের রাতে সে শেষবারের মতো আদনানকে এই প্রশ্নটা করতে চেয়েছিল। কিছুটা দ্বিধা নিয়ে রুহি প্রশ্ন করল, তুমি কি রিধিতা আপুকে এখনো ভালোবাসো আদনান? আদনান প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেও পরবর্তীতে একটা মৃদু শ্বাস ছেড়ে স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলো, হৃদিতা ছিল আমার এক তফরা ভালোবাসা, আর আমার জীবনে একমাত্র সত্যিকারের ভালোবাসা হলে তুমি। তুমি না এলে আমি হয়তো ভালোবাসার মানেটাই বুঝতে পারতাম না। এটা সত্যি যে আমি একটা সময় হৃদিতাকে খুব ভালোবাসতাম। হয়তো হৃদয়ের এক কোণে সে প্রথম ভালোবাসা হিসাবে সবসময়
রয়ে যাবে। কারণ প্রথম প্রেম, প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না। ভালোবাসার দৃষ্টিতে না হোক, প্রথম প্রেম হিসাবে সে আমার হৃদয়ে থেকে যাবে। কিন্তু তুমি আমার শেষ, এমন সত্যিকারের ভালোবাসা। আমার হৃদয়ে পুরোটা দখল করে নিয়েছো তুমি। জীবনের শেষ নিঃশ্বাস, শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। আমার হাতটা কখনো ছাড়বে না তো রুহি? প্রত্যুত্তরে রুহি শক্ত করে আদনানের হাতটা ধরে তার বুকে মাথা গুজে রইল। কিছু না বলেও আজীবন একসাথে থাকার দৃঢ় অঙ্গীকার করে দিল সে। আদনানও পরম মমতায় জড়িয়ে ধরে রইল তার প্রিয়তমাকে। সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শহর দুবাই, জাঁকজমকপূর্ণ আলোকিত শহরের আভিজাত্য চারপাশ এখনো কোলাহলময় ও মুখরিত হয়ে রয়েছে। বড় বড় অট্টালিকা ও দালানের ভিড়ে মানুষগুলোকে খুব ক্ষুদ্র মনে হয়। রাতে দুবাই শহর যেন রূপকথার মতো, যে শহর কখনোই ঘুমায় না। রাত জাগা এই শহর লাখো মানুষের পদচারণের সারাক্ষণ মুখরিত হয়ে থাকে। দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফায় বর্তমান অবস্থান করছে আরিয়ান হৃদিতা এবং আদনান রুহি। বিয়ের পর হানিমুন উপলক্ষে তারা 7 দিনের জন্য দুবাইয়ে বেড়াতে এসেছে। আজ রাতটা সুন্দরভাবে কাটানোর জন্য বুর্জ খলিফা বিশালাকার সুন্দর 2টি রুমে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছেন তারা। বুর্জ খলিফার বিশালাকার 2টো রুমের ব্যালকনি দয়ে দাঁড়িয়ে চারপাশের ব্যস্ত ও জাঁকজমকপূর্ণ শহরটা উপভোগ করছে 2 জোড়া কাপল। সম্পূর্ণ ব্যালকনি দুটো আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে 2 জোড়া সদ্য বিবাহিত কাপলের জন্য। বুর্জ খলিফা স্টাফদের মাধ্যমে আজকের এই বিশেষ আয়োজন। 2 জোড়া কাপল 2 রুমের 2 পাশের ব্যালকনিতে বসে তাদের ক্যান্ডেল লাইট ডিনারের সময়গুলো একান্তই সুন্দরভাবে উপভোগ করবে। আজকেও আকাশে পূর্ণিমা রয়েছে। আকাশের ঠিক মধ্যখানে শুভ্র চাঁদ। আকাশ ভর্তি লাখো তারাদের মেলা। শীতল ও তীব্র বাতাস বইছে চারিদিকে। এই সুন্দর রোমান্টিক পরিবেশ। 2 পাশে ব্যালকনি দয়ে 2 জোড়া লাভ বার্ডস বসে আছে। 2 ব্যালকনির জুড়ে 2টা ক্যান্ডেল লাইট ডিনার টেবিল সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। সম্পূর্ণ ব্যালকনি জুড়ে অসংখ্য মোমবাতি জ্বালানো এবং চারপাশ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এইদিকে ক্যান্ডেল লাইট ডিনার টেবিলে আদনান নেভি ব্লু কালারের শার্ট, স্যুট এবং জিন্স প্যান্ট পরেছে। তার ঘন কালো সিল্কি চুলগুলো পরিপাটি করে থাকলেও সেগুলো বাতাসের তালে তালে তীব্রভাবে দুলছে। তার সুদর্শন চেহারায় চাপ দাড়িটা বেশ মানিয়েছে। অপরদিকে রুহি নেভি ব্লু কালারের আকর্ষণীয় একটা লং গাউন পরেছে। তার স্পাইক করা লম্বা কালো চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে রয়েছে এবং সেগুলো বাতাসের তালে তালে দুলছে। রুহি ডিনার টেবিলে বসে তার পছন্দের ডেরি মিল্ক খাচ্ছিল। সেই সাথে আদনানের দৃষ্টি এড়িয়ে সলজ্জ দৃষ্টিতে নিচের দিকে তাকিয়েছিল। বিয়ের পর থেকে তার কেন যেন আদনানকে দেখলে লজ্জা লাগে। অপরদিকে আদনান রুহির দিকে পলকহীন মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়েছিল। হঠাৎ আদনানের দিকে চোখ মেলে তাকিয়ে রুহি বলে উঠল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমিও কি ডেরি মিল্ক খাবে নাকি? দেখো, আমি কিন্তু এটার ভাগ দিতে পারবো না। তোমার ইচ্ছে হয় তুমি কিনে খাও। বলে রুহি আবার চকলেট খাওয়ায় মনোযোগ দিল। আদনান মনে মনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে কি রে বাবা, এত সুন্দর রোমান্টিক একটা মুহূর্তেও কিনা এমন কথা বলছে। এই মেয়ের মধ্যে তো রোমান্সের রও নেই। রুহিকে রাগিয়ে দিতে এবং তার সাথে খুনসুটি করতে আদনান দুষ্ট কণ্ঠে বলে উঠল, বয়ে গেছে আমার তোমার চকলেট খেতে। আর এসব চকলেট আমি খাইও না। এগুলো খেতে থাকলে কদিন পর তোমার দাঁত পড়ে যাবে। এখন তুমি অকালে বুড়ি হয়ে যাবে। এখন আমার তোমার দিক থেকে ভালোবাসাও কমে যাবে। তখন আমি সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে ডেট করব। আদনানের কথাটা বলা মাত্রই রুহি চকলেট ফেলে দিয়ে থম মেরে চেয়ে থাকলো তার দিকে। আদনান সেদিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। পরক্ষণেই রুহি সব লাজ লজ্জা দূরে ঠেলে দিয়ে উঠে গিয়ে আদনানকে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে দিতে রাগী কণ্ঠে চেঁচিয়ে বলতে লাগলো, কি?
আমি বুড়ি আর অসুন্দর হয়ে গেলে আমার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে, তাই না? তখন অন্য মেয়েদের দিকে চোখ দিবে, তাই না? খবর আছে তোমার। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ দিলে কি? আমি বুড়ি আর অসুন্দর হয়ে গেলে আমার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে, তাই না? তখন অন্য মেয়েদের দিকে চোখ দিবে, তাই না? খবর আছে তোমার। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ দিলে বলেই রুহি আচমকা কান্না করে দিল। আদনান উঠে দাঁড়িয়ে মুচকি হেসে রুহিকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলল, আরে দূর, আমার এত সুন্দর হুরপুরি বউ থাকতে আমি কেন অন্য মেয়ের দিকে নজর দিতে যাব? সে সাহস আছে আমার? আমি তো জাস্ট মজা করছিলাম তোমাকে রাগাতে আর জেলাসি ফিল করার জন্য। রুহি কান্নামাখা কণ্ঠে বলল। তুমি খুব খারাপ আদনান। বলে রুহিও আদনানকে শক্ত করে জড়িয়ে ধরল। আদনান রুহির মাথাটা মুখের সামনে এনে ওর ঠোঁটের দুই পাশে লেগে থাকা চকলেট মুছে দিল। রুহি আদনানের স্পর্শে কেঁপে উঠল। বিয়ের বেশ কিছুদিন পরেও রুহির এই স্বভাব দেখে আদনান মুচকি হাসল। বিয়ের এতদিন পরও আমার স্পর্শে কেঁপে ওঠো রুহি? রুহি চোখ মুছে আদনানকে জড়িয়ে ধরা অবস্থাতেই নিচের দিকে তাকিয়ে রইল। আবারও তার খুব লজ্জায় রাঙা হয়ে গিয়েছে। আদনান তার চিবুক টেনে ধরে মুখটা তার দিকে ফেরালো। তারপর তার কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, এখনো আমাকে এত লজ্জা করো বুঝি? এতদিনও এত কিছু করে আমি আমার বইয়ের লজ্জা কাটাতে পারলাম না, তাহলে তো আবার নতুন করে লজ্জা কাটানোর ব্যবস্থা করতে হয়। রুহি হতভম্ব হয়ে আদনানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তার বুকে কয়েকটা আলতো চাপড় দিয়ে দূরে সরে গিয়ে দাঁড়ালো। বিড়বিড় করে বলে উঠল, অসভ্য পুরুষ একটা। আদনান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে মিহি কণ্ঠে বলল, অসভ্য পুরুষ না হলে তো জীবনে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। তোমার কি বাচ্চা কাচ্চা চাই না নাকি রুহি? মুহূর্তেই রুহি আবেশে পুলকিত হয়ে উঠল। একটা মিষ্টি ও মায়াবী চেহারার নিষ্পাপ বাচ্চার প্রতিচ্ছবি তার মানসপটে ভেসে উঠল। তার চোখ জোড়া ছলছল করে উঠল। সে নিজের অজান্তেই মাথা দুলিয়ে সম্মতি জানালো, অর্থাৎ বাচ্চা তার চাই। আদনান আবেশ মাখা কণ্ঠে রুহিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি একটা স্বপ্ন দেখি জানো রুহি, আমাদের এই ছোট্ট সাজানো সংসারটাকে একটা ছোট্ট সোনামণি আসবে। আমরা তাকে বুকে জড়িয়ে নিয়ে প্রচণ্ড আপন করে নেব, তারপর অতি যত্ন করে লালন পালন করে বড় করে তুলব। তুমি হবে তার মা আর আমি হব তার বাবা। আমাদের চোখের সামনে আমাদের ছোট্ট সোনামণি ধীরে ধীরে বড় হয়ে উঠবে। আমি প্রতিক্ষণে সেই মুহূর্তটার অপেক্ষা করি। রুহি অস্পষ্ট কণ্ঠে বলে উঠল। আমার একটা ছোট্ট আদনান চাই। আদনান রুহির এই কথা শুনে প্রথমে অবাক হলেও পরবর্তীতে খুশি হয়ে গেল। রুহির সাথে ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে বলল, কিন্তু আমার তো একটা ছোট্ট রুহি চাই। রুহি আদনানের সব ঝগড়া করার উদ্দেশ্যতে পানি ঢেলে দিয়ে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা, সেটাও হবে। প্রথমে আমাদের ঘরে ছোট্ট আদনান আসবে, পরবর্তীতে ছোট্ট রুহি আসবে। তাহলেই তো হয়ে গেল। আমরা আমাদের সন্তানদের খুব যত্ন সহকারে ভালোবাসা দিয়ে বড় করে তুলব। আদনান রুহিকে তার দিকে ফিরিয়ে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। রুহি বলল, হানিমুন থেকে ফিরে আমাকে কি তোমার সাথে কানাডা নিয়ে যাবে আদনান? হুম। রুহি কিছুটা মন খারাপ করে বলল, তাহলে তো বাবা মা আরিয়ান ভাইয়া মামিদের সাথে আর দেখা হবে না। তারপর আবার বলল, রিধিতা আপু কি এখন থেকে বাংলাদেশেই থাকবে? হ্যাঁ, কানাডার থেকে ডাক্তারি ডিগ্রি নিল, বাংলাদেশে একটা প্রাইভেট হসপিটালে জব নিয়ে নেবে রিদিতা। নিজের উদ্যোগে একটা হসপিটাল তৈরি করবে সে। আফটার অল আরিয়ানকে ছেড়ে এই জীবনে কোথাও আর যাবে না। কানাডা এলেও আরিয়ানকে নিয়ে বেড়াতে আসবে। আমাকে মাঝে মধ্যে বাংলাদেশে নিয়ে আসবে তো? অবশ্যই, সেটা আর বলতে হয়। রুহি হেসে ফেলে আদনানের দু গালে কিস করে তার চোখে চোখ রেখে মায়াবী কণ্ঠে বলে উঠল, আমি শুধু চেয়েছি তোমায় আদনান, ভালোবাসি তোমাকে, আর চিরকাল এভাবেই ভালোবেসে যাব আমি। আদনান ও রুহির মুখময় অসংখ্য চুমু দিয়ে সম্মোহনীয় কণ্ঠে বলল, রুহি, ভালোবাসি তোমায় আর অনন্তকাল, আর এভাবে ভালোবেসে যেতে চাই। আরিয়ান কালো রঙের শার্ট স্যুট এবং জিন্স প্যান্ট পরেছে। তার ট্রিম করা চাপ দাড়ির ফর্সা মুখটা অসম্ভব মায়াবী লাগছে। সিল্কি চুলগুলো বাতাসের তালে তালে এলোমেলোভাবে উঠছে।
তাকে দেখে চোখের পলক ফেলতে পারছে না হৃদিতা। অপরদিকে হৃদিতা কালো রঙের খুব গর্জিয়াস আর লং একটা গাউন পরেছে। কাল করা ব্রাউন চুলগুলো পিঠময় ছড়িয়ে দেওয়া। তীব্র বাতাসে কিছু চুল বারবার হৃদিতার মায়াবী মুখখানার উপরে চলে আসছে। আরিয়ান পলকহীনভাবে ঘোর লাগা দৃষ্টিতে সেটা অবলোকন করে যাচ্ছে। হৃদিতা আরিয়ানের মুখের সামনে একটা তুড়ি বাজিয়ে হেসে বলল। এভাবে কি দেখছো? আরিয়ানের সোজাসাপটা উত্তর। তোমাকে ভীষণ সুন্দর আর মায়াবী লাগছে। হৃদিতা জোরে হেসে উঠল। তার মায়াবী হাসির সাথে সাথে বাম গালের টোলটা ভেসে উঠল। সেই হাসির ঝংকারে এবং হাসি মাখা টোল পড়া স্নিগ্ধ মুখটা দেখে আরিয়ানের হৃদয়ে অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। সে পলকহীন দৃষ্টিতে হৃদিতার দিকে তাকিয়ে থাকলো। হৃদিতা হাসি থামিয়ে বলল। আমার মিষ্টি হাজবেন্ডটাকেও প্রচন্ড হ্যান্ডসাম লাগছে, কারো নজর না লাগুক। বলে নিজের চোখের নিচ থেকে কিছুটা কাজল আঙ্গুলে করে নিয়ে আরিয়ানের চুলের এক পাশে লাগিয়ে দিল হৃদিতা। আরিয়ান হৃদিতার এই কাণ্ড দেখে অবাক হয়ে হেসে ফেলল। হৃদিতাও আরিয়ানের প্রাণখোলা সজীব হাসি দেখে সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এভাবে কথা বলতে বলতে এবং খুনসুটি করতে করতে দুজন ডিনার করতে লাগলো। আরিয়ান হৃদিতার দিকে তাকিয়ে বলল। তুমি কানাডা চলে যাওয়ার পর থেকে তোমাকে উৎসর্গ করে আমি অসংখ্য গান গেয়েছি। সব আমার গান শুনেছে, শুধু তুমি বাদে। হৃদিতা উৎসাহিত হয়ে বলল। তাহলে এখন আমাকে তোমার গাওয়া একটা গান গেয়ে শোনাও। আরিয়ান হৃদিতার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে খালি গলায় অথচ সুরেলা কণ্ঠে গাইতে শুরু করলো। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয় ধরে রাখতে পারি না, তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। হৃদিতা আবেগে আপ্লুত হয়ে উঠল, আরিয়ানকে জড়িয়ে ধরল। তার চোখ ছলছল করছে। আরিয়ান প্রচণ্ড আবেগ নিয়ে হৃদিতাকে উৎসর্গ করে গানটা গেয়েছে। তার চোখেও অশ্রু এসে জমা হলো। একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে সুখের কান্নায় ভেঙে পড়ল তারা দুজন। হঠাৎ হৃদিতা বলে উঠল। আচ্ছা আরিয়ান, আমাদের বিয়ের পর তো আমাদের ছেলে মেয়ে হবে, তাই না? একটা ছেলে আর একটা মেয়ে। পর মুহূর্তেই নিজের এমন একটা কথায় নিজেই লজ্জা ও অস্বস্তিতে পড়ে গেল হৃদিতা। লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইল সে। আরিয়ান হৃদিতার অবস্থা বুঝতে পেরে চুপি চুপি মুচকি হাসল। হৃদিতার কথাটা তার অন্তরেও দাগ কেটে গেল। আরিয়ান হৃদিতাকে সহজ করতে বেশ শান্ত ও স্বাভাবিক গলায় বলল। তোমার গোল জোরে আমাদের ঘরে আলোকিত করে আমাদের সন্তানের পৃথিবীতে অবশ্যই আসবে ইনশাল্লাহ। আমাদের অনেকগুলো সন্তান হবে, কেমন হৃদি? 1 ডজন তো বটে। তারপর তাদেরকে নিয়ে আমি একটা ফুটবল টিম বানাবো। তুমি আর আমি হব সে টিমের ক্যাপ্টেন আর রেফারি। আরিয়ানের শেষের এমন দুষ্টুমি মার্কা কথায় হৃদিতা হতভম্ব হয়ে গেল। সে কপট রাগ দেখিয়ে আরিয়ানের হাতে মৃদু চাপড় মেরে বলল। দুষ্ট পুরুষ কোথাকার! বাপ এত দুষ্ট, তাহলে ছেলে মেয়েগুলো না জানি কতটা দুষ্ট হবে। আরিয়ান খিলখিল করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল। শুধু আমার মতো দুষ্ট নয়, তোমার মতো মিষ্টিও হবে। হৃদিতা আর রাগের ভান করে থাকতে পারল না। সেও ফিক করে হেসে ফেলল। তারপর আরিয়ান বলল। কিন্তু প্রথম সন্তানটা আমাদের মেয়ে হোক, ঠিক তোমার মতো ছোট্ট একটা প্রিন্সেস হবে আমাদের। তুমি কি চাও রইতে? আমি জানি নিশ্চয়ই তুমি ছেলে চাইবে, কারণ বেশিরভাগ মেয়েরাই তাদের প্রথম সন্তান ছেলে হোক এতে চায়, আর ছেলেরা চায় তাদের প্রথম সন্তান মেয়ে হোক। হৃদিতা বিজ্ঞের মতো 2 হাত ভাঁজ করে বলল। এটা ভুল ধারণা। প্রথম সন্তান যাই হোক সেটাই খুশি মনে গ্রহণ করে মেয়েরা। তবে অনেকের ইচ্ছে থাকে তাদের প্রথম সন্তান ছেলে হোক। তবে আমি চাই আমার প্রথম সন্তান মেয়ে হোক। আরিয়ান অবাক হয়ে প্রশ্ন করল। কি বলছো? আমি আরো ভাবলাম তুমি ছেলে সন্তান চাইবে আর আমি মেয়ে সন্তান চাইবো। এটা নিয়ে তোমার সাথে আমি তর্ক করব, খুনসুটি করব, কিন্তু তুমি তো আমার সব ঝগড়ার প্ল্যানই পানি ঢেলে দিলে। হৃদিতা খিলখিল করে হেসে উঠল। আরিয়ান আবারও সেদিকে অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান বলল। আচ্ছা, আমাদের ছেলে হলে নাম রাখবো মুগ্ধ, আর মেয়ে হলে নাম রাখবো স্নিগ্ধা, ঠিক আছে? একদম ঠিক আছে। আচ্ছা,
তুমি মেয়ে বাবু চাও কেন? কারণ মেয়েবাবু হলে আমি তার সাথে ম্যাচিং করে ড্রেস পরবো, একইভাবে সাজবো, তাকে পুতুলের মতো সাজিয়ে রাখবো। ছোটবেলা থেকে আমার কোনো বোন ছিল না, তাই আমি চাই আমার একটা লিটল প্রিন্সেস হোক। তাহলে তো ভালোই হবে, আমিও দুইটা প্রিন্সেস পেয়ে যাব। তখন তুমি কাকে বেশি আদর করবে, আমাকে নাকি আমাদের লিটল প্রিন্সেসকে? আরিয়ান হৃদিতার হাতে একটা আলতো চুমু খেয়ে বলল, তোমাদের দুজনে হবে আমার কাছে সমান মূল্যবান, অতি মূল্যবান দুই প্রিয় মানুষ। কারোর প্রতি কারো থেকে ভালোবাসা কম থাকবে না আমার। কিন্তু সন্তান হলে তুমি আবার আমাকে কম ভালোবাসো না কিন্তু। আমি শুনেছি সন্তান হলে মেয়েরা তাদের সমস্ত ভালোবাসায় সন্তানের উপর ঠেলে দেয়, স্বামীকে তারা একদম ভুলে যায়। হৃদিতা খিলখিল করে হেসে উঠল। ওরে আমার স্বামী বেচারা তো এখন থেকেই নিজের সন্তানের উপর আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। রিডিকিউলাস। আরিয়ানও মৃদু হাসতে লাগলো, বলল, তোমার ভালোবাসা সবসময় আমার প্রতি সমান ছেড়ে দিই। আমি কোনোদিন তোমাকে ভালোবাসতে কার্পণ্য করবো না। কিন্তু ছেলে হলে আমি তাকে বেশি আদর করবো আরিয়ান। আরিয়ান ছেলে মানুষই কণ্ঠে বলে উঠল। এটা কিন্তু চিটিং হয়ে গেল রীতি, এরপর চিটিংয়ের শাস্তি ভোগ করতে হবে তোমাকে। এই বলে আরিয়ান উঠে গিয়ে হৃদিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, লালচে তিলটাতে ঠোঁট ছুঁয়ে দিল। বিয়ের প্রথম রাতের মতো কেঁপে উঠল হৃদিতা। ধীরে ধীরে নিঃশ্বাস ঘন হয়ে এলো তার। এরপরে আরিয়ান তার কপালে প্রগাঢ় একটা চুম্বন করলো। হৃদিতাও এরপরে আরিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর তার কপালে আলতো করে ভালোবাসার পরশ বুলিয়ে দিল। এত সুখ আমার কপালে সইব তো আরিয়ান? কেন সইবে না রীতি? দুনিয়ার সব সুখ আমি তোমার পায়ের কাছে এনে হাজির করে দেব। দুঃখের এক ফোঁটা আচরও তোমার গায়ে লাগতে দিব না কখনো। কখনো কোনো ঝড় এসে আমাদেরকে আলাদা করে দেবে না তো? না, কোনোদিন কোনো ঝড়কে আমি আমাদের ধারে কাছে ঘেঁষতে দিব না। কি আমাদের দুজনের মধ্যে কখনো আসতে চাইলে আমি তাকে এক বিন্দু পরিমাণও ছাড় দিব না। আগেও যেমনের জন্য কাউকে ছাড় দিইনি, এখনো কোনো ক্রমেই দিব না। চল শক্ত করে কথাগুলো বলল আরিয়ান। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। হৃদিতা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আগে কাকে ছাড় দাওনি আরিয়ান? আরিয়ান শঙ্কিত ফিরে পেয়ে বলল। কে যেন রীতি, বাদ দাও। হৃদিতা আরিয়ানের হাত চেপে ধরে বলল। সত্যি করে বলো কি হয়েছিল? আরিয়ান একটা দীর্ঘ শ্বাস ফেলে প্রীতম আর রাইসার সমস্ত ঘটনা তাকে খুলে বলল। এটাও বলল যে 1 বছর আগে প্রীতম মারা গিয়েছে এবং কয়েক মাস আগে রাইসাও মারা গিয়েছে। তারা তাদের পাপের যোগ্য শাস্তি পেয়েছে। হৃদিতা প্রথমে অবাক হলেও পরবর্তীতে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ভালো করেই জানে পাপের শাস্তি সবাইকে একদিন না একদিন ভোগ করতেই হয়। আমরা ছাড় দিলেও মহান সৃষ্টিকর্তা তাদেরকে কখনো ছাড় দেয় না। আরিয়ান ফোন বের করে বলল। আরেকটা অবাক করা নিউজ আছে, জানো তো? কি আরিয়ান? তোমার পরিচয় নিয়ে প্রথমে যে মেয়েটা তুমি সেটা আমাকে বিয়ে করার নাটক করে রাইসার কথা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, সে তার পাপের যোগ্য শাস্তি পেয়েছে। এই যে দেখো। বলে ফোনটা হৃদিতার দিকে এগিয়ে দিল আরিয়ান। হৃদিতা ফোনের ভিডিওতে দেখতে পেল একটা মেয়েকে অসংখ্য মানুষের সাথে প্রতারণার দায়ে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তীতে নিজেকে রক্ষা করতে সে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি 50 তলা ভবনের ছাদে উঠে পড়ে। পরবর্তীতে সেখান থেকে উত্তেজনাবশত পালাতে গিয়ে নিচে পড়ে গিয়ে অত্যন্ত করুণভাবে তার মৃত্যু হয়। হৃদিতা ফোনটা আরিয়ানের দিকে বাড়িয়ে দিতেই দেখতে পেল আরিয়ান ব্যালকনির এক পাশে দু পকেটে দু হাত গুজে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। হৃদিতা তার দিকে এগিয়ে গিয়ে দু হাতে তার এক বাহু জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখলো। সেও আরিয়ানের মতো আকাশের দিকে তাকিয়ে রইল। আরিয়ানের চোখে আজ পানি। বিষাক্ত অতীতের স্মৃতিগুলো আবারও তার মস্তিষ্কে হানা দিচ্ছে। সেটা হৃদিতা স্পষ্ট বুঝতে পারছে। তাই তারও এখন চোখ ফেটে কান্না আসছে। চাঁদের রূপালী আলো দুজনের চোখে মুখে পড়ে এক অদ্ভুত ও বিষণ্ণ সৌন্দর্যের সৃষ্টি করেছে। হৃদিতা কান্না দমন করে আরিয়ানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলতে লাগলো। অতীতকে ভুলে যাও আরিয়ান। অতীতকে যত মনে করবে ততই কষ্ট পাবে। তার চেয়েও বরং তুমি আমাদের বর্তমানের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করো। ভেবে দেখো না আমরা একে অপরের সাথে কতটা সুখী আছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পরবর্তী জীবনটাও আমাদের সুখে শান্তিতেই কাটবে। আমি তোমায় আজীবন অনেক বেশি ভালো রাখবো।
অনেক বেশি ভালোবাসো। একটুখানিও কষ্ট তোমায় পেতে দেব না আমি। আমি শুধু চেয়েছি তোমায় আরিয়ান, আর আজীবন অনন্তকাল তোমাকেই চেয়ে যাব। ভালোবাসি তোমাকে আরিয়ান আমি। রিদিতা কান্না দমন করে আরিয়ানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলতে লাগলো। অতীতে যত কষ্টই পায় না কেন, আমার অতীত বর্তমান জুড়ে শুধুমাত্র তুমিই ছিলে, তুমি আছো এবং ভবিষ্যতে তুমিই থাকবে। মহান আল্লাহর রহমতে আমরা এখন যেভাবে সুখী ও হাসিখুশিভাবে আছি, সারাটা জীবন ঠিক এভাবে সুখী ও হাসিখুশি থাকবেন ইনশাআল্লাহ। নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখবো আমি, অনেক বেশি ভালোবাসবো তোমাকে। পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ের কাছে ঠেলে দেব, আর তোমার দুঃখ যন্ত্রণাগুলো নিজের হাতে সরিয়ে দেব। আমি শুধু চেয়েছি তোমার হৃদয়, চিরকাল তোমাকে চেয়ে যাব। ভালোবাসি তোমার হৃদয়। সময় ফুরিয়ে যায়, জীবনের আয়ু কমে যায়, সুখের সময় কমে যায়, কিন্তু খাতহীন ভালোবাসা কখনো শেষ হয় না। ভালোবাসা বিষণ্ণ, ভালোবাসা বারংবার রং পাল্টায়, কিন্তু কখনো সেটা নিঃশেষ হয়ে যায় না। নিখাত ভালোবাসার অমর যুগলবন্দি চিত্রাগুলো চিরদিন নিকষ কালো আধারময় রাতের ঝকঝকে তারাদের মতো উজ্জ্বল ও মোহনীয় হয়ে থাকে সব সময়। সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।